প্রিয় ছাত্ররা, শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং নিরাপদে আছো। আমি সুব্রত কুমার দাস, প্রভাষক উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমার আজকের এই নিয়মিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এছাড়াও আমার ক্লাসটি যারা দেখছেন তাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে আমি যে বিষয়টির উপর পাঠদান করব সেটি অনার্স প্রথম বর্ষের নন মেজর বোটানি 1, যার সাবজেক্ট কোড বট 1001। আজকে আমি যে বিষয়টি বা টপিকটি নির্ধারণ করেছি সেটি হচ্ছে ক্লাসিফিকেশন অফ ফাঙ্গি বা ছত্রাকের শ্রেণীবিন্যাস। এই ছত্রাকের শ্রেণীবিন্যাসটি তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কিছু নিয়ম রয়েছে শ্রেণীবিন্যাসের। সেই নিয়ম সমূহ যদি তোমরা সঠিকভাবে উপস্থাপন করতে পারো তাহলে তোমরা তোমাদের আনসার স্ক্রিপ্টে পুরো মার্ক ক্যারি করতে পারবে। আর যদি তোমরা ভুল করো সেক্ষেত্রে তোমরা অনেক মার্ক কম পাবে। সেই জন্য শ্রেণীবিন্যাস যখন তোমরা লিখবে অবশ্যই সতর্ক থাকবে প্রত্যেকটা বিষয়ের উপর। এই জন্য আমরা শ্রেণীবিন্যাসটি আমরা দেখব এবং তোমরা কি ধরনের ভুল করো সেগুলো আমরা আলোচনা করে থাকি এখানে। তো আমরা শুরু করতে যাচ্ছি শ্রেণীবিন্যাস, ছত্রাকের শ্রেণীবিন্যাস। ছত্রাকের শ্রেণীবিন্যাস কাকে বলে? শ্রেণীবিন্যাস হচ্ছে বিন্যস্তকরণ, যা ছত্রাকের বিভিন্ন বৈসাদৃশ্য এবং সাদৃশ্যের ভিত্তিতে যখন ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা হয় তখন তাকে বলা হয় শ্রেণীবিন্যাস বা ক্লাসিফিকেশন। অর্থাৎ একই ধরনের বৈশিষ্ট্য সম্পূর্ণ যে সমস্ত ছত্রাক রয়েছে তাদেরকে একটি ধাপে আমরা রাখবো। ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য সম্পূর্ণ যে সমস্ত ছত্রাক রয়েছে তাদেরকে আমরা ভিন্ন ধাপে উপস্থাপন করব বা রাখব। একেই বলা হয়ে থাকে শ্রেণীবিন্যাস। বিভিন্ন বিজ্ঞানী তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে এই ছত্রাকের শ্রেণীবিন্যাসটি দাঁড় করান। অনেক বিজ্ঞানী রয়েছেন, যেমন আমরা এনএস ওয়ার্থের নাম শুনে থাকি, তিনি একটি শ্রেণীবিন্যাস দিয়েছেন। বিজ্ঞানী অ্যালেক্সোপ্লাস অ্যান্ড মিমস তারা একটি শ্রেণীবিন্যাস দিয়েছেন। জন ওয়েবস্টার তিনি একটি শ্রেণীবিন্যাস দিয়েছেন। অর্থাৎ অনেক বিজ্ঞানী রয়েছে, তারা তাদের নিজস্ব দৃষ্টিকোণ থেকে শ্রেণীবিন্যাস উপস্থাপন করেছেন। ছত্রাকের শ্রেণীবিন্যাস অবশ্যই এই ছত্রাকের শ্রেণীবিন্যাস বিভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করলেও অধিকাংশ বিজ্ঞানী মনে করেন ছত্রাক এর উৎপত্তি বা অরিজিন উদ্ভিদ এবং প্রাণী থেকে ভিন্ন একটি ধারার মাধ্যমে সৃষ্টি হয়েছে। এই বিষয়টি বিজ্ঞানীরা সবাই একমত পোষণ করেছেন। তো এত ধরনের শ্রেণীবিন্যাসের মধ্যে তোমাদের যে শ্রেণীবিন্যাসটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে অ্যালেক্সোপোলাস অ্যান্ড মিমস এর 1979। এই শ্রেণীবিন্যাসটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা অ্যালেক্সোপোলাস অ্যান্ড মিমস এর 1979 এর প্রণীত যে শ্রেণীবিন্যাস সেই শ্রেণীবিন্যাসটি আলোচনা করব। আমেরিকান বিজ্ঞানী কনস্ট্যান্টিন জন অ্যালেক্সোপোলাস কনস্ট্যান্টিন জন অ্যালেক্সোপোলাস and Charles W. Mims 1979 এই সনে তারা একটি শ্রেণীবিন্যাস দাঁড় করান যাকে আমরা বলে থাকি অ্যালেক্সোপোলাস এন্ড মিমস এর শ্রেণীবিন্যাস। বিজ্ঞানী অ্যালেক্সোপোলাস এন্ড মিমস তাদের একটি বিখ্যাত বই রয়েছে ইন্ট্রোডাক্টরি
introductory mycology, introductory mycology। এই ইন্ট্রোডাক্টরি মাইকোলজির তৃতীয় সংস্করণে এই শ্রেণীবিন্যাসটি তারা দাঁড় করান। এই শ্রেণীবিন্যাসে তারা যে শ্রেণীবিন্যাসটি ব্যবহার করেছেন বা পূর্ব শ্রেণীবিন্যাস তাকে পরিমার্জিত করে। তারা বিজ্ঞানী মার্গুলিস এবং হোয়াইট টেকারের যে 5 কিংডম শ্রেণীবিন্যাস রয়েছে, আধুনিক শ্রেণীবিন্যাস, সেই শ্রেণীবিন্যাসে আমরা দেখেছি দুটি সুপার কিংডম রয়েছে। একটি সুপার কিংডমকে বলা হয়েছে প্রোক্যারিওটা, একটি সুপার কিংডম ইউক্যারিওটা। আমরা সেখানে দেখেছি যে সুপার কিংডম ইউক্যারিওটা এর অধীন যে কিংডম রয়েছে, অধীন যে রাজ্য রয়েছে, সেই রাজ্যে ফাঞ্জিকে স্থান দেওয়া হয়েছে, ফাঞ্জি বা ছত্রাককে স্থান দেওয়া হয়েছে। এই সুপার কিংডম ইকুয়েটার অধীনে যে কিংডম ফাঞ্জি, এই জায়গায় বিজ্ঞানী অ্যালেক্সোপুলাস ও মিমসকে একটি বিভাগে স্থাপন করেন বা রাজ্য হিসেবে স্থান করেন। সেই রাজ্যকে তারা কিংডমের পরিবর্তে ফাঞ্জির পরিবর্তে তারা যে রাজ্যটি স্থান দেন সেই রাজ্যকে আমরা বলে থাকি মাই সিটি। তাহলে প্রিয় ছাত্ররা, তোমরা এতক্ষণ দেখতে পেলে যে বিজ্ঞানী হোয়াইট টেকার এবং মার্গুলিসের যে 5 কিংডম শ্রেণীবিন্যাস রয়েছে, সেই শ্রেণীবিন্যাসের যে রাজ্য ইউক্যারিওটার যে রাজ্য ফাঞ্জি, সেই ফাঞ্জিকে পরিমার্জিত করে নতুন একটি কিংডম দাঁড় করানো হয়েছে, যাকে বলা হয়ে থাকে মাই সিটি। বিজ্ঞানী অ্যালেক্সোপুলাস এন্ড মিমস এই মাই সিটিকে কিছু বৈশিষ্ট্যের ভিত্তিতে স্থান দেন। সেই বৈশিষ্ট্য সমূহ হচ্ছে, মাই সিটি হবে তারাই যাদের দেহে ক্লোরোফিল থাকবে না এবং যাদের কোষ প্রাচীর কাইটিন দ্বারা গঠিত। এই জন্য ফাঞ্জির বৈশিষ্ট্য আমরা দেখি, এদের সাধারণত ক্লোরোফিল নেই এবং কোষ প্রাচীর কাইটিন নির্মিত। সেজন্য আমরা মাই সিটির কিংডমের উপর ভিত্তি করে বিজ্ঞানী অ্যালেক্সোপুলাস ও মিমসের শ্রেণীবিন্যাসটি এখন আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে দেখবে। তাহলে যে প্রথম কিংডম বা রাজ্যকে আমরা কি বলছি? কিংডম বা রাজ্যকে আমরা বলছি মাই সিটি। এখানে বানানগুলি অবশ্যই ভালো করে গুরুত্ব দিবে, কারণ বানান ভুল হলে আমাদের মার্কগুলি কমে যায়, আমরা অন্য কিছু মনে করে থাকি তখন। সেজন্য বানানটি অবশ্যই গুরুত্ব সহকারে দেখবে। তো বিজ্ঞানী অ্যালেক্সোপুলাস এন্ড মিমস এই মাই সিটিকে 3টি ডিভিশনে ভাগ করে বা 3টি বিভাগে ভাগ করে থাকে। ডিভিশন কয়টি? 3টি। 3 ডিভিশন, আমি ব্র্যাকেটে 3 ডিভিশন লিখে দিলাম। তো আমি এই শ্রেণীবিন্যাসের প্রথমে একটি পরিলেখ আর্ট করব গ্রাফ আকার। তাহলে ডিভিশন, একটি ডিভিশনকে আমরা বলবো জিমনোমাইকোটা। তাহলে এই ডিভিশনকে আমরা এ দ্বারা চিহ্নিত করলাম, জিমনোমাইকোটা। আরেকটি ডিভিশন রয়েছে, তাকে আমরা বি দ্বারা চিহ্নিত করলাম, বললাম ম্যাস্টিগোমাইকোটা।
মাইকোটা। এবং 3 নাম্বার যে ডিভিশন, তাকে আমরা সি দ্বারা চিহ্নিত করলাম, তাকে আমরা বলবো অ্যামাস্টিগোমাইকোটা। অ্যামাস্টিগোমাইকোটা। তো প্রিয় ছাত্ররা দেখো, তাহলে এই মাইসিটি বিভাগ রাজ্যকে 3টি বিভাগে ভাগ করা হয়েছে। একটি বিভাগকে এ জিমনোমাইকোটা, বি ম্যাস্টিগোমাইকোটা, সি অ্যামাস্টিগোমাইকোটা। তাহলে এই 3টি বিভাগ। তাহলে জিমনোমাইকোটা আমরা প্রথমে আলোচনা করে নিই। জিমনোমাইকোটা কাদের বলা হয়ে থাকে? জিমনোমাইকোটা হচ্ছে এরা অপ্রকৃত ছত্রাক, স্লাইম মোল্ড জাতীয় ছত্রাক। তাহলে একটি নতুন ওয়ার্ড আসলো, স্লাইম মোল্ড। স্লাইম মোল্ড কাকে বলে? হোয়াট ইজ স্লাইম মোল্ড? স্লাইম মোল্ড হচ্ছে যে ধরনের ছত্রাক সমূহ এর বৈশিষ্ট্য কিছু ছত্রাকের সাথে এবং কিছু প্রাণীর সাথে সাদৃশ্যপূর্ণ এবং বিচিত্র ধরনের গঠন বিশিষ্ট যে ছত্রাক, তাদেরকে বলা হয় স্লাইম মোল্ড। এই স্লাইম মোল্ড জাতীয় ছত্রাকের দেহে একটি পিচ্ছিল আবরণ থাকে, স্লাইম আবরণ বা স্লাইম শীত বলা হয়ে থাকে। এই জন্য এদেরকে আমরা বলে থাকি স্লাইম মোল্ড। আর এদেরকে অপ্রকৃত ছত্রাকও বলা হয়। অপ্রকৃত ছত্রাক কেন বলা হয়? কারণ এই শ্রেণীর ছত্রাক সমূহ উদ্ভিদের চেয়ে প্রাণীর সাথে বেশি সাদৃশ্যপূর্ণ, অর্থাৎ ছত্রাকের চেয়ে প্রাণীর সাথে বেশি সাদৃশ্যপূর্ণ বলে মনে করা হয়। সেই জন্য তাদেরকে বলা হয়ে থাকে স্লাইম মোল্ড এবং অপ্রকৃত ছত্রাক। তাহলে ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছ। সেই জন্য বিজ্ঞানী অ্যালেক্সোপ্লাসো মিমস এই জিমনোমাইকোটার আন্ডারে সেই সমস্ত ছত্রাককে স্থান দিয়েছে যারা স্লাইম মোল্ড জাতীয় বা অপ্রকৃত ছত্রাক। তাহলে এই স্লাইম মোল্ড জাতীয় অপ্রকৃত ছত্রাককে আবার সাব ডিভিশনে ভাগ করা হয়েছে, 2টি সাব ডিভিশন। তাহলে সাব ডিভিশন আমি অ্যারো দিয়েছি, তার মানে এটা বুঝতে হবে এখানে সাব ডিভিশন। সাব ডিভিশন রয়েছে 2টি। ওকে, সাব ডিভিশন রয়েছে 2টি। একটি সাব ডিভিশনকে আমরা বলে থাকি অ্যাক্রাসিও জিমনোমাইকোটিনা। অ্যাক্রাসিও জিমনোমাইকোটিনা। আরেকটি সাব ডিভিশনকে আমরা বলবো প্লাজমোডিও জিমনোমাইকোটিনা। বানানগুলি অনেক বড় হলেও সুন্দর মিল রয়েছে। তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, যেহেতু সাব ডিভিশন জিমনোমাইকোটা, সেখান থেকে আসছে অ্যাক্রাসিও জিমনোমাইকোটিনা। তো আমরা এই যে কোটিনা, এই কোটিনা যখনই থাকবে তখনই আমরা বুঝতে পারি যে এটি একটি সাব ডিভিশন। কোটিনা যখনই থাকে তখন আমরা বুঝবো এটি একটি সাব ডিভিশন। তোমরা শ্রেণী বিন্যাসে ভালো করে লক্ষ্য করবে, কোটিনা দেখলে আমরা বুঝতে পারি এটি একটি সাব ডিভিশন। আর যখনই আমরা কোটা দেখি, কোটা জিমনোমাইকোটা, আমি শেষের 4টি ডিজিট বলছি, কোটা যখন থাকে তখন আমরা বলবো এটি একটি ডিভিশন। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারি ডিভিশন। এরকম করে শ্রেণী ক্ষেত্রেও রয়েছে বা ক্লাসের ক্ষেত্রেও রয়েছে, আমরা সহজেই বুঝতে পারব। তাহলে দেখো, এ আন্ডারে আবার নতুন একটি সিম্বল নিয়ে আসলাম, 1 দিলাম বা 1, সেখানে আমরা লিখলাম অ্যাক্রাসিও জিমনোমাইকোটা এবং আরেকটি সাব ডিভিশন যাকে বলা হয় প্লাজমোডিও জিমনোমাইকোটিনা। এই
অ্যাক্রাসিও জিমনোমাইকোটিনা কে আবার একটি ক্লাসে ভাগ করা হয়েছে, সেই একটি মাত্র ক্লাস, সেখানে ক্লাস রয়েছে একটি, সেই ক্লাসের নাম কি? অ্যাক্রাসিওমাইসিটিস। অ্যাক্রাসিওমাইসিটিস, অ্যাক্রাসিওমাইসিটিস, অ্যাক্রাসিওমাইসিটিস। তাহলে দেখো, যখন মাইসিটিস থাকে, মাইসিটিস যেন সম্পূর্ণ অঙ্ক দেখি, মাইসিটিস শব্দ যখনই থাকবে আমরা মাইসিটিস পুরোটাই লিখি অ্যাক্রাসিওমাইসিটিস। এই মাইসিটিস শব্দটা দেখলে আমরা বুঝতে পারি এটি একটি শ্রেণী। তাহলে একটি মাত্র শ্রেণীতে ভাগ করা হয়েছে অ্যাক্রাসিও জিমনোমাইকোটাকে, তাকে বলবো আমরা অ্যাক্রাসিওমাইসিটিস। প্রিয় ছাত্ররা, এখন আমাদের কিছু বৈশিষ্ট্য আলোচনা করতে হবে। যেমন জিমনোমাইকোটা কে কিসের উপর ভিত্তি করা হয়েছে? যারা অপ্রকৃত স্লাইম মোল্ড ছত্রাক, তাদেরকে আমরা এই জিমনোমাইকোটার আন্ডারে রেখেছি। এবার যেহেতু সাব ডিভিশন দুটি হয়েছে, অ্যাক্রাসিও জিমনোমাইকোটিনা এবং প্লাজমোডিও জিমনোমাইকোটিনা, তাহলে নিশ্চয়ই এদেরও কিছু সুনির্দিষ্ট বৈশিষ্ট্য রয়েছে। সেই বৈশিষ্ট্যগুলি কি? অ্যাক্রাসিও জিমনোমাইকোটিনা তাদেরকে বলা হয়ে থাকে যাদের দেহ অপ্রকৃত বা সিউডো প্রোটোপ্লাজম, সিউডোপ্লাজমোডিয়াম বিশিষ্ট হবে। একটি মাত্র প্রজাতি ছাড়া বাকি সমস্ত প্রজাতির ক্ষেত্রেই ফ্লাজেলাযুক্ত স্পোর অনুপস্থিত। তাহলে এই বৈশিষ্ট্যটি তোমাদের লিখতে হবে। তো কি লিখবো আমরা? অ্যাক্রাসিও জিমনোমাইকোটিনা তারাই যাদের দেহটি সিউডোপ্লাজমোডিয়াম বিশিষ্ট হবে এবং এদের একটি মাত্র প্রজাতি ছাড়া বাকি সমস্ত সদস্যই ফ্লাজেলাযুক্ত কোষ বা স্পোর অনুপস্থিত। একে আবার যে শ্রেণীতে ভাগ করা হয়েছে, একটি শ্রেণী অ্যাক্রাসিওমাইসিটিস। এখন আমাদের এখানে উদাহরণ দিতে হবে। উদাহরণ কি? এক্সাম্পল। আমরা অবশ্যই এই শ্রেণীতে এক্সাম্পল দিতে পারি। সেই এক্সাম্পলটা কি? অ্যাক্রাসিস। তাহলে এই অ্যাক্রাসিস কি? ছত্রাক, যেটি অ্যাক্রাসিওমাইকোটিনার সাব ডিভিশনের মধ্যে রয়েছে এবং আমার শ্রেণীর ক্ষেত্রে এখানে কি উদাহরণ দিয়ে দিলাম। উদাহরণ অবশ্যই আমাকে দিতে হবে। এবার প্রিয় ছাত্ররা, এই প্লাজমোডিও জিমনোমাইকোটিনাকেও আবার দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। এখানে যেমন একটি শ্রেণীতে, এখানে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ব্যাপারটি খেয়াল করো, যেহেতু এখানে 1 এখানে 2, তার ক্লাসে আমরা সিম্বল ইউজ করেছি রোমান অক্ষর 1, ঠিক তেমনি এখানে আমরা যেহেতু আলাদা, সেখানে আমরা আবার রোমান অক্ষর 1 লিখব। যেহেতু দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, দুটি শ্রেণী আমরা দিয়ে দিলাম। একটি শ্রেণীকে আমরা বলবো প্রোটোস্টেলিওমাইসিটিস। তাহলে প্রোটোস্টেলিওমাইসিটিস। আর একটি শ্রেণী নাম্বার 2 দিব, যাকে আমরা বলবো ম্যাগজোমাইসিটিস। প্রোটোস্টেলিওমাইসিটিস এবং ম্যাগজোমাইসিটিস। তো প্রিয় ছাত্ররা, প্রোটোস্টেলিওমাইসিটিস কাদের বলবো? এদের ছিল সিউডোপ্লাজমোডিয়াম বিশিষ্ট। এদের সিউডোপ্লাজমোডিয়াম নয়, এদের প্রকৃত প্লাজমোডিয়াম থাকবে। তাহলে নতুন একটি ওয়ার্ড প্লাজমোডিয়াম কি আমাদের জানতে হবে। প্লাজমোডিয়াম কাকে বলে? প্লাজমোডিয়াম হচ্ছে যাদের দেহে নির্দিষ্ট আকার আকৃতি নেই, যাদের দেহে কোষ প্রাচীর নেই, কিন্তু অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট, যে
অসংখ্য নিউক্লিয়াস বিশিষ্ট যে কোষ তাকে আমরা বলে থাকি প্লাজমোডিয়াম। তাহলে এদের নির্দিষ্ট আকার আকৃতি থাকবে না, কোষের চারিদিকে কোনো কোষ প্রাচীরও থাকবে না, তাদেরকে আমরা বলবো অবশ্যই সেটা বহু নিউক্লিয়াস যুক্ত হবে, তাদেরকে আমরা বলে থাকি প্লাজমোডিয়াম। প্রোটোপ্লাস্ট একটি পিণ্ডের মতো থাকে, তাদেরকে আমরা প্লাজমোডিয়াম বলে থাকি। তাহলে এদের প্লাজমোডিয়াম রয়েছে এবং দুটি ফ্লাজেলা যুক্ত কোষ রয়েছে। ফ্লাজেলা থাকবে এখানে, এখানে যেমন একটি সদস্যের মধ্যে ফ্লাজেলা থাকে না, একটি সদস্যের ফ্লাজেলা থাকে, বাকি সদস্যের ফ্লাজেলা থাকবে না, কিন্তু এখানে সবগুলির মধ্যে দুটি করে ফ্লাজেলা থাকে। দুটি ফ্লাজেলা থাকলে তাকে বলি দ্বি ফ্লাজেলা যুক্ত। তাহলে দ্বি ফ্লাজেলা যুক্ত যে কোষ প্রোটোস্টেরিওমাইসিটিসের একটি উদাহরণ আমরা দিব প্রোটোস্টেরিয়াম। প্রোটোস্টেরিয়াম, তাহলে এই প্রোটোস্টেরিওমাইসিটিসের একটি সদস্য বা স্পেসিস। ঠিক তেমনি মেক্সোমাইসিটিস শ্রেণী। মেক্সোমাইসিটিস শ্রেণী কাদের বলা হয়? যে শ্রেণীর ছত্রাক সমূহ বা মেক্সিমিবা বা সোয়াম সেল, মেক্সোমিবা বা সোয়াম সেল, সোয়াম সেল কাকে বলে? একটি বা দুটি ফ্লাজেলা, একটি থেকে চারটি ফ্লাজেলা যুক্ত স্পোরকে আমরা বলি সোয়াম সেল। এই সোয়াম সেলগুলি পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি জাইগোট তৈরি করে, সেই জাইগোট থেকে পরবর্তীতে প্লাজমোডিয়াম তৈরি হয়ে থাকে। সেজন্য আমরা বলে থাকি এরা সোয়াম সেল থাকবে এবং ফ্লাজেলা থাকবে। সেই ধরনের ছত্রাককে আমরা মেক্সোমাইসিটিস শ্রেণীর মধ্যে রাখা হয়েছে। তাহলে উদাহরণ, মেক্সোমাইসিটিস শ্রেণীর উদাহরণটা আমরা ব্র্যাকেটের মধ্যে রাখছি, যেহেতু বোর্ডটা ছোট সেজন্য ব্র্যাকেটের মধ্যে আমরা রাখবো। ফাইসেরাম, ফাইসেরাম হলো একটি উদাহরণ যেটা মেক্সোমাইসিটিস শ্রেণী। এখানে বলে রাখা হলো এই মেক্সোমাইসিটিস শ্রেণীর বা প্রোটোস্টেরিওমাইসিটিস শ্রেণীর আরো সাব ক্লাস রয়েছে বা উপশ্রেণী রয়েছে। আমরা শুধু আপটো ক্লাস পর্যন্ত আলোচনা করব। আপটো ক্লাস পর্যন্ত আমরা এই শ্রেণী বিন্যাসটি রচনা করব। তাহলে আমাদের যে জিমনোমাইকোটার ডিভিশনের শ্রেণী পর্যন্ত আমরা শ্রেণী বিন্যাস আলোচনা করলাম। ভালো করে লক্ষ্য করো, জিমনোমাইকোটার ডিভিশনের যে শ্রেণী রয়েছে, যতগুলি শ্রেণী, সেই শ্রেণী পর্যন্ত আলোচনা করলাম। সেখানে দেখলাম একে দুটি সাব ক্লাসে সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। একটিকে বলি একটা সিও জিমনোমাইকোটিনা, প্লাজমোডিও জিমনোমাইকোটিনা। একে আবার একটা সিওকে একটি ক্লাসে এক লিখেছি, একটা সিওমাইসিটিস। আবার প্লাজমোডিয়াম মাইকোটিনাকে দুটি ক্লাসে ভাগ করা হয়েছে, প্রোটোস্টেরিওমাইসিটিস এবং মেক্সোমাইসিটিস। তার উদাহরণগুলি তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমরা পরবর্তী যে বিভাগ, মাইসিটিস রাজ্যের পরবর্তী বিভাগটা হচ্ছে ম্যাস্টিগোমাইকোটা। এই ম্যাস্টিগোমাইকোটাকে আবার বিভক্ত করা হয়েছে। আমরা সেটাকে দেখব দুটি সাব ক্লাসে ভাগ করা হয়েছে। ম্যাস্টিগোমাইকোটাকে দুটি সাব ক্লাসে ভাগ করা হয়েছে, সাব ক্লাস দুটি। ওকে, একটি সাব ক্লাসকে বলা হয়ে থাকে। তাহলে দেখো এখানে যেহেতু সাব ক্লাসের সিম্বল 1 দিয়েছি, এই ক্ষেত্রে আমরা সাব ক্লাসের সিম্বলটা 1 দিই। এই বিষয়গুলি আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে একটিকে বলবো আমরা হ্যাপ্লোমাস্টিগোমাইকোটিনা। দেখো মাস্টিগোমাইকোটিনা দেখলেই আমরা বুঝতে পারি এটি একটি সাব ক্লাস। তাহলে সাব ডিভিশন।
সাব ডিভিশন, সে সাব ডিভিশনকে দুটি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। আর একটি সাব ডিভিশন আমরা পাশাপাশি লেখার চেষ্টা করবো, যেহেতু আমাদের বোর্ডটা ছোট সেই জন্য আমরা একটু নিচে লিখলাম, কিন্তু আমরা পাশাপাশি লিখব। ডিপ্লোমাস্টিগোমাইকোটিনা। তাহলে প্রিয় ছাত্ররা, তোমরা লক্ষ্য করছো যে মাস্টিগোমাইকোটাকে দুটি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে, একটি হ্যাপ্লোমাস্টিগোমাইকোটিনা আর একটি ডিপ্লোমাস্টিগোমাইকোটিনা। এখানে নাম্বারিংটা বা সিম্বলটা একটু গুরুত্বপূর্ণ, যেহেতু এখানে সাব ডিভিশন 1, এখানে আমরা অন্য একটি বিভাগের সাব ডিভিশন যখন আসছে সেখানে আমরা 1 লিখছি। যদি আরো থাকে সেক্ষেত্রে 1 2 3 4 এইভাবে আমরা চলে যাব। একই জাতীয় সিম্বল আমরা ইউজ করব নির্দিষ্ট বিভাগের ক্ষেত্রে, সাব ডিভিশনের ক্ষেত্রে এবং ক্লাসের ক্ষেত্রে। এই কথা আমি বারবারই বলছি যেন তোমরা এইখানে ভুল না করো। সাপোজ তোমরা এখানে যদি কি দাও, এখানে তোমরা যদি এই 1 দাও, এইখানে যদি এই রোমান অক্ষর 2 দাও, তাহলে কিন্তু অসুবিধা কি? দেখো আমরা 1 দিয়ে বোঝাচ্ছি এটা একটি ক্লাসের ক্ষেত্রে সেই জন্য আমাদের শ্রেণীবিন্যাসে লিখতে এই সিম্বলটি খুবই গুরুত্বপূর্ণ, আমরা মিস্টেক করব না। এই জন্য এখানে সিম্বলগুলি সেম রাখবো। হ্যাপ্লোমাস্টিগোমাইকোটিনা। এবার আসলে মাস্টিগোমাইকোটা কাদেরকে বলা হয়েছে? এরা হচ্ছে প্রকৃত ছত্রাক এবং এদের দেহে সেন্টিউল থাকে। সেন্টিউলের মাধ্যমে এরা সেল ডিভিশনে অংশগ্রহণ করে এবং কোষ সচল কোষ অর্থাৎ ফ্লাজেলা যুক্ত কোষ রয়েছে, তাদেরকে আমরা বলে থাকি মাস্টিগোমাইকোটা। এই মাস্টিগোমাইকোটাকে আবার দুটি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে, হ্যাপ্লো এবং ডিপ্লোমাস্টিগোমাইকোটিনা। এই হ্যাপ্লোমাস্টিগোমাইকোটিনাকে আবার সাব ডিভিশনের পরে কি তোমরা এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছ, সাব ডিভিশনের পরে আসে ক্লাস। এদেরকে 3টি ক্লাসে ভাগ করা হয়েছে। আমরা জায়গা যেহেতু কম, আমরা এইভাবে প্রশস্ত ভাবে আমরা লিখতে পারলাম না, আমরা উপরে নিচে লিখব। একটি ক্লাসকে আমরা বলে থাকি কাইট্রিডিওমাইসিটিস, কাইট্রিডিওমাইসিটিস। আমরা উদাহরণ নিচে লিখব। আরেকটি ক্লাস রয়েছে, তাকে আমরা বলবো হাইপোকাইট্রিডিওমাইসিটিস এবং আরেকটি ক্লাস রয়েছে যাকে আমরা বলবো প্লাজমোডিওফুরোমাইসিটিস। প্লাজমোডিওফুরোমাইসিটিস। তাহলে দেখতে পাচ্ছ এই হ্যাপ্লোমাস্টিগোমাইকোটিনাকে 3টি শ্রেণীতে ভাগ করা হয়েছে। কাইট্রিডিওমাইসিটিস। কাইট্রিডিওমাইসিটিস কারা? যে সমস্ত শ্রেণীর ছত্রাকের সদস্যের মধ্যে হুইপ প্লাস প্রকৃতির একটি ফ্লাজেলা থাকে, সেটা অবশ্যই পশ্চাৎ পাশে, পিছনের দিকে একটি হুইপ প্লাস প্রকৃতির ফ্লাজেলা থাকলে সেই ধরনের ছত্রাককে আমরা বলে থাকি এরা কাইট্রিডিওমাইসিটিস শ্রেণী। তেমনি একটি ছত্রাকের উদাহরণ আমরা আলোচনা করে যাব, সিনকাইট্রিয়াম। সিনকাইট্রিয়াম হচ্ছে তেমন একটি কাইট্রিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক, যেখানে একটি মাত্র হুইপ প্লাস প্রকৃতির ফ্লাজেলা থাকবে দেহের পশ্চাৎ অংশে। হাইপোকাইট্রিডিওমাইসিটিস, দেখো এখানে কাইট্রিডিওমাইসিটিস রয়েছে, এখানে যদি আমরা এই হাইপো কথাটা অ্যাড করি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে হাইপোকাইট্রিডিওমাইসিটিস। ঠিক আছে, এই এখানে দেখো হ্যাপ্লোমাস্টিগোমাইকোটিনা, দেখো মাস্টিগোমাইকোটিনা কিন্তু আমরা লিখেছি আগে বিভাগ, তার আন্ডারে শুধু
হ্যাপ্লো আসছে, ম্যাস্টিগোমাইকোটিনা, যেখানে কোটান ছিল সেখানে কোটিনা হয়ে গেছে। তো এই নামগুলি দেখতে অনেক বড় মনে হলেও আসলে খুবই ইজি। তোমরা যদি স্টাডি করো অবশ্যই সেটা লিখতে হবে, লিখলে তোমাদের বেশি মনে থাকবে। তাহলে এর উদাহরণ আমরা কি দিব? এর উদাহরণ দিব রাইজিডিওমাইসিস। রাইজিডিওমাইসিস, রাইজিডিওমাইসিস। প্রিয় ছাত্ররা, আমরা যখনই শ্রেণী একটি উদাহরণ দিব অবশ্যই সেখানে এগুলি কিন্তু সায়েন্টিফিক নেম, অবশ্যই আমরা আন্ডারলাইন করব, অবশ্যই আমরা আন্ডারলাইন করব, না হলে কিন্তু আমাদের শ্রেণীবিন্যাসটি সঠিক হবে না বা সায়েন্টিফিক নেমটি লেখার নিয়ম সঠিক হবে না। তাহলে আমরা কাইটিডিওমাইসিটিস এর আন্ডারে কি লিখলাম? সিনকাইট্রিয়াম উদাহরণ আমরা আন্ডারলাইন করেছি। হাইপোকাইটিডিওমাইসিটিস এর শ্রেণীর এখানে আমরা দেখলাম রাইজিডিওমাইসিস, এটি একটি ছত্রাক, এবং প্লাজমোডিওফুরোমাইসিস এর একটি রয়েছে প্লাজমোডিওফুরা। প্লাজমোডিওফুরা। তাহলে এই প্লাজমোডিওফুরোমাইসিস এর বৈশিষ্ট্য কি? এই প্লাজমোডিওফুরোমাইসিস তারাই হবে যাদের দেহে বা কোষের মধ্যে দুটি ফ্লাজেলা থাকে। দুটি ফ্লাজেলাই আবার হুইপ প্লাস প্রকৃতির হবে। যারা কোথায় থাকে? যারা অবশ্যই সামনের দিকে থাকবে, দেহের সামনের দিকে থাকে। তাহলে আমাদের দুটি কথা বললাম, একটি হচ্ছে তিন সেল এবং হুইপ প্লাস। হুইপ প্লাস কি? হুইপ প্লাস হবে এরকম, যখন ফ্লাজেলার মধ্যে কোন ধরনের লোমের মতো উপাদান থাকে না, তখন তাকে আমরা বলি হুইপ প্লাস। আবার একটি বললাম তিন সেল কারা? যখন এই ফ্লাজেলাগুলি এরকম কাটা কাটা থাকে, তখন তাকে আমরা বলে থাকি তিন সেল প্রকৃতির ফ্লাজেলা। তো ফ্লাজেলা কয় ধরনের? সাধারণত তিন ধরনের ফ্লাজেলা থাকে। একটি হুইপ প্লাসের আবার প্রকারভেদ রয়েছে। হুইপ প্লাসের মধ্যে কি থাকে? হুইপ প্লাসের সামনে যদি এরকম একটি সূক্ষ্ম স্থান থাকে, তখন এটা সূক্ষ্ম আকৃতির হয়, অনেক সময় এটা থাকে না, তাকে ভূতা বলে থাকি। তাহলে এটা একটু হুইপ প্লাস। আর এরকম হবে তিন সেল, এরকম রুম থাকে যখন চারিদিকে, তখন তাকে আমরা বলে থাকি তিন সেল প্রকৃতির ফ্লাজেলা। তাহলে এটি হচ্ছে হুইপ প্লাস, এটি হচ্ছে তিন সেল। তোমরা সবই জানো, তারপর আবার নতুন করে তোমাদের মনে করে দিই। তাহলে দুটি হুইপ প্লাস প্রকৃতির ফ্লাজেলা থাকবে যাদের দেহের সব মুখে। এই ধরনের বৈশিষ্ট্যের ভিত্তিতেই কিন্তু এই ম্যাস্টিগোমাইকোটাকে শ্রেণীবিন্যাসিত করা হয়েছে। প্রিয় ছাত্ররা, এখন আমরা ম্যাস্টিগোমাইকোটার ডিভিশনের কি আমরা দেখলাম, দুটি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে, একটি হ্যাপ্লো, একটি ডিপ্লো। এই হ্যাপ্লো সাব ডিভিশনকে আমরা তিনটি ক্লাসে, কাইটিডিওমাইসিটিস, হাইপোকাইটিডিওমাইসিটিস এবং প্লাজমোডিওফুরোমাইসিটিস। এবার আসো ডিপ্লোমাস্টিগোমাইকোটিনা। একে একটি মাত্র ক্লাসে ভাগ করা হয়েছে, সেই ক্লাসটাকে ওমাইসিটিস। তাহলে ওমাইসিটিস একটি মাত্র ক্লাস রয়েছে। ওমাইসিটিস কাদের বলা হয়ে থাকে? এই ধরনের মাইসেলিয়াম থাকবে দুটি ফ্লাজেলা যুক্ত থাকবে, একটি হুইপ প্লাস, একটি তিন সেল প্রকৃতির। দেহে অবশ্যই সচল কোষ থাকে, যেহেতু এদের ফ্লাজেলা রয়েছে তাই এটা স্পোর সমূহ সচল প্রকৃতির হয়। তাহলে ওমাইসিটিস শ্রেণীর উদাহরণ আমরা অবশ্যই জানি, সেটা কি? সেটাকে বলি আমরা স্যাপ্রোলেগনিয়া। খুবই কমন একটি ছত্রাক, আমরা সবাই জানি। স্যাপ্রোলেগনিয়া কি করে থাকে? স্যাপ্রোলেগনিয়া এক ধরনের ওয়াটার মোল্ড বলা হয়ে থাকে। কেন? কারণ স্যাপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা যে ছত্রাক রয়েছে সেটি মাছের, বিশেষ করে স্যালমন ডিজিজ তৈরি করে থাকে। ফুলকা পচা রোগ যাকে বলা হয়ে থাকে, এই ফুলকা পচা রোগ কিন্তু প্রত্যেক দেশেই হয়ে থাকে, পৃথিবীর সব ক্ষেত্রে সব দেশেই বিরাজ করে থাকে। মাছের মরক দেখা যায়
স্যাপ্রোলেগনিয়া প্যারাসাইটিকা। তাহলে আমরা দেখতে পেলাম ওমাইসিটিস একটি ক্লাস, তার যে উদাহরণ স্যাপ্রোলেগনিয়া। আমাদের যে বিভাগ ম্যাস্টিগোমাইকোটা এই আন্ডারে আলোচনা করা হয়েছে। ওকে, আমরা যদি একটু আলাদা করে রাখি তখন আমরা এইভাবে আমরা দেখতে পাই। একটু আলাদা করে রাখলাম, একেও আমরা একটি পার্টিশন করে রাখলাম। যেহেতু আমরা আলাদা করে আলোচনা করছি সেজন্য একটু পার্টিশন দিলাম। তোমরা কিন্তু এখন দিবে না, কারণ আমার বোর্ডটা ছোট, সেই জন্য আমি পার্টিশন করে রেখেছি। মাস্টিগোমাইকোটিনা। তাহলে দেখো মাস্টিগোমাইকোটিনা, সেখানে আমরা যদি এ যোগ করি তাহলে সেটা হয়ে যাচ্ছে অ্যামাস্টিগোমাইকোটা। এই অ্যামাস্টিগোমাইকোটাকে আবার সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। সাব ডিভিশন, 4টি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। 4টি সাব ডিভিশন, সাব ডিভিশন, 4টি সাব ডিভিশন। একটি আমরা তাহলে উদাহরণগুলো একটু মুছে দেই, তাহলে আমাদের সুবিধা হবে। তোমরা এই অংশটুকু মুছে তুলে নাও, আমি এখন ইরেজ করে দিব, তাহলে সুবিধা হবে তোমাদের দেখতে। চারটি সাব ডিভিশন, যেহেতু সাব ডিভিশন গুলো ছিল 1 2 ব্যবহার করব, এখানে আমরা 1 2 ব্যবহার করব। ওকে, সাব ডিভিশন 1, যাকে আমরা বলবো জাইগোমাইকোটিনা। জাইগোমাইকোটিনা। ওকে, জাইগোমাইকোটিনা। আরেকটি সাব ডিভিশন যাকে আমরা বলবো এসকোমাইকোটিনা। আরেকটি সাব ডিভিশন ব্যাসিডিওমাইকোটিনা। আরেকটি সাব ডিভিশন রয়েছে এবং সর্বশেষ সাব ডিভিশন যাকে বলবো আমরা ডিউটেরোমাইকোটিনা। তো প্রিয় ছাত্ররা, দেখতে পাচ্ছি যে অ্যামাস্টিগোমাইকোটাকে 4টি সাব ডিভিশন, একটি সাব ডিভিশন জিমনোমাইকোটিনা, অ্যামাস্টিগোমাইকোটিনা, ব্যাসিডিওমাইকোটিনা এবং ডিউটেরোমাইকোটিনা, এই 4টি সাব ডিভিশনে ভাগ করা হয়েছে। এবং প্রথমে আসো জিমনোমাইকোটিনা। জিমনোমাইকোটিনা কারা, কোন শ্রেণীর ছত্রাককে জিমনোমাইকোটিনা বলা হয়েছে? জিমনোমাইকোটিনা হবে তারাই যাদের দেহ হবে সিনোসাইটিক মাইসেলিয়াম, এবং এরা অবশ্যই ফ্লাজেলা বিহীন হবে। এর দেহের যে স্পোরের মধ্যে ফ্লাজেলা নেই। এখানে কিন্তু বলা হয়েছে অ্যামাস্টিগোমাইকোটিনা কি কারা হবে, যাদের কোষ বিভাজন কি হবে, সেন্ট্রিওলের মাধ্যমে হবে, কিন্তু সেন্ট্রিওল বিহীন, এবং এরা সম্পূর্ণ ফ্লাজেলা বিহীন। এইখানে যেমন ছিল মাস্টিগোমাইকোটিনা তারা, মাস্টিগোমাইকোটা তারাই যাদের সেন্ট্রিওল থাকে কোষে, এবং এদের কোষের মধ্যে আরো একটি উপাদান থাকে, ফ্লাজেলা থাকে। এদের মধ্যে কিন্তু ওই উপাদানটি নেই, সেজন্য আলাদা একটি বিভাগে এদের স্থান দেওয়া হয়েছে। তো জিমনোমাইকোটাকে 2টি সাব ক্লাসে ভাগ করা হয়েছে। তাহলে আমরা এখানে ক্লাসে ভাগ করা হয়েছে। ক্লাস কয়টি? 2টি ক্লাস। তাহলে ক্লাসের যে সিম্বল, সেই সিম্বলগুলি কি? সিম্বলগুলি 1 এবং 2। তো একটি ক্লাসকে আমরা কি বলে থাকি? একটি ক্লাসকে আমরা বলে থাকবো জিমনোমাইসিটিস। যেমন উদাহরণ আমরা একসাথে লিখি, মিউকর। ওকে, আরেকটি ক্লাস রয়েছে যাকে আমরা ট্রাইকোমাইসিটিস। তাহলে দেখো,
জিমনোমাইকোটাকে দুটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, যাকে বলবো আমরা দুটি ক্লাস, একটি জিমনোমাইসিটিস আর ট্রাইগোমাইসিটিস। এই ট্রাইগোমাইসিটিস হারপেলা ট্রাইকোমাইসিটিস শ্রেণীর একটি ছত্রাক, আর মিউকর হচ্ছে জিমনোমাইসিটিস শ্রেণীর একটি ছত্রাক। তাহলে দুটি জিমনোমাইকোটাকে দুটি ক্লাসে ভাগ করা হয়েছে, একটি ক্লাসকে আমরা বলবো জিমনোমাইসিটিস আর একটি ক্লাসকে বলবো আমরা ট্রাইকোমাইসিটিস। এরপর আসো অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক কারা? অ্যাসকোমাইকোটিনা উপবিভাগের ছত্রাককে আবার একটি ক্লাসে ভাগ করা হয়েছে, একটি ক্লাস। সেই ক্লাসকে আমরা বলবো কি? ক্লাস একটি। সেই ক্লাসটার নাম কি? অ্যাসকোমাইসিটিস। অ্যাসকোমাইসিটিস শ্রেণীর একটি ছত্রাক। উদাহরণ দিব আমরা, পেনিসিলিয়াম দেখে থাকি, পেনিসিলিয়াম, অ্যাসকোবুলাস, এরা সবাই হচ্ছে অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। তো অ্যাসকোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের বৈশিষ্ট্য কি? এরা সাধারণত সেপ্টেড মাইসিলিয়াম থাকে, এদের মাইসিলিয়াম গুলি সেপ্টেড থাকে এবং কনেডিয়াল থাকবে, এবং এদের স্পোরের মধ্যে ফ্লাজেলা অনুপস্থিত। তো আমরা এখানে উদাহরণ দিব কি? পেনিসিলিয়াম, ছোট করে লিখবো পেনিসিলিয়াম। তোমরা সবাই জানো পেনিসিলিয়াম, তাহলে পেনিসিলিয়ামটা একটু ছোট করে লিখে দিলাম, তোমরা একটু দেখে নিবে। ব্যাসিডিওমাইসিটিনা, একেও আবার একটি ক্লাসে ভাগ করা হয়েছে, একটি ক্লাসে ভাগ করা হয়েছে। সেই ক্লাসের নাম কি? ব্যাসিডিওমাইসিটিস। ব্যাসিডিওমাইসিটিস, ওকে। এই ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর ছত্রাক তারাই যারা ব্যাসিডিয়াম নামক যে একটি ফ্রুট বডি তৈরি করে, এই ফ্রুট বডির মধ্যে সাধারণত ব্যাসিডিয়াস স্পোরগুলো উৎপন্ন হয়। তেমন একটি ছত্রাক অ্যাগারিকাস। অ্যাগারিকাস ছত্রাকটি হচ্ছে ব্যাসিডিওমাইসিটিস শ্রেণীর একটি ছত্রাক। সর্বশেষ যে সাব ডিভিশন ডিউটেরোমাইকোটিনা, এই ডিউটেরোমাইকোটিনাকেও একটি ফর্ম শ্রেণীতে ভাগ করা হয়েছে, কি আমরা বলবো? ফর্ম ক্লাস। তাহলে দেখো, সব কিছুর মধ্যে আমরা বলেছি ক্লাস ক্লাস ক্লাস। এইখানে আমরা ডিউটেরোমাইকোটিনার ক্ষেত্রে ফর্ম ক্লাস বলছি। ফর্ম ক্লাস কি? যে সমস্ত ছত্রাকের যৌন জনন এখন পর্যন্ত বিজ্ঞানীরা জানতে পারেননি বা অজানা রয়েছে, সেই সমস্ত শ্রেণীর ছত্রাককে বলা হয়ে থাকে ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক, এবং এদেরকে ফর্ম ক্লাস বলা হয়ে থাকে, ফর্ম ক্লাস। এবার এই ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাকের ফর্ম ক্লাস একটি রয়েছে, তাকে বলবো আমরা ডিউটেরোমাইসিটিস, ওকে। ডিউটেরোমাইসিটিস শ্রেণীর অনেক ছত্রাক রয়েছে, সেই ছত্রাকগুলি কি? ক্যান্ডিডা, আমরা জানি ক্যান্ডিডা একটি ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। ফিউজেরিয়াম, এটি একটি ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। উলেট্রোট্রিকাম, সেটাও একটি ডিউটেরোমাইসিটিস শ্রেণীর ছত্রাক। তো প্রিয় ছাত্ররা, এইভাবে তোমরা শ্রেণী বিন্যাসটি লেখার চেষ্টা করবে। এখানে ওমাইসিটিসটা আমরা ছোট করে দিয়ে দিই, ওমাইসিটিস। উদাহরণ কি? স্যাপ্রোলিগনিয়া। তো প্রিয় ছাত্ররা, এই হচ্ছে একটি ছত্রাকের শ্রেণীবিন্যাস। এটি কে দিয়েছেন? অবশ্যই বিজ্ঞানীর নামটা এভাবে লিখবে, বিজ্ঞানী অ্যালেক্সোপৌলস এন্ড মিমস। অ্যালেক্সোপৌলস ও মিমস কত সনে? 1979। তো অবশ্যই যখন এই শ্রেণীবিন্যাসগুলি আলোচনা করবে, এই বিষয়গুলি লক্ষ্য রাখবে। কি কি বিষয় আবার আমি বলে দেই, যে আমরা মাইসিটি কি? মাইসিটি একটি রাজ্য বা কিংডম। সেই কিংডমের আন্ডারে রয়েছে ডিভিশন। সেই ডিভিশন রয়েছে তিনটি: জিমনোমাইকোটা, মেস্টিগোমাইকোটা এবং অ্যামাস্টিগোমাইকোটা।
তাদের সিম্বলে একই ধরনের এ বি সি দিয়ে দিলাম। এই জিমা মাইক্রোটন আন্ডারে আবার যখন সাব ডিভিশন ক্লাস থাকবে তখন কিন্তু এক ধরনের আলাদা ধরনের সিম্বল ইউজ করতে হবে। ঠিক তেমনি প্রত্যেকটা ক্ষেত্রেই যখন আমাদের সাব ডিভিশন বা ক্লাস আসবে তখন আমরা আলাদা আলাদা সিম্বল ইউজ করব, এবং সেটা কি অবশ্যই সিকোয়েন্স যেন ঠিক থাকে। এবং আমরা ক্লাস পর্যন্ত শ্রেণীবিন্যাসটি আলোচনা করব, যেহেতু লিখেছি আপ টু ক্লাস, তোমাদের পরীক্ষায়ও আপ টু ক্লাস পর্যন্ত আসবে, এবং একটি একটি করে উদাহরণ দিতে হবে। উদাহরণ আমরা অবশ্যই লিখব সঠিকভাবে, আন্ডারলাইন করে দিব, যেহেতু এগুলো সাইন্টিফিক নেম, সেই সাইন্টিফিক নেমে আমরা অবশ্যই আন্ডারলাইন করে দিব। এটা একটি পরিলেখ, আমি পরিলেখ হলেও সম্পূর্ণ বৈশিষ্ট্য কি আলোচনা করেছি, আরো অনেক বৈশিষ্ট্য রয়েছে, তোমরা বই থেকে দেখে নিবে। আর যদি তোমাদের কোনো কোয়েরি থাকে অবশ্যই আমার ইনবক্সে টেক্সট করবে, আমি সেইগুলি সমাধান করার চেষ্টা করব। তো প্রিয় ছাত্ররা, এতক্ষণ পর্যন্ত আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য, দেখার জন্য আমি আবারও তোমাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমার ক্লাসটি তোমাদের বাইরে যারা দেখেছেন তাদের সবার প্রতি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সর্বোপরি ঢাকা কলেজ পরিবারের পক্ষে, উদ্ভিদ বিজ্ঞান পরিবার হতে এই ক্লাসটি পরিচালনার দায়িত্ব দেওয়ার জন্য আমি কৃতজ্ঞ। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বেস্ট অফ লাক।